৭ বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরেছে বললে ভুল হবে। বিদেশ থেকে দেশে ফিরেছে আবির। এই ৭ বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা ৩ জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ খান। তানভীরের বাবা মেজ, নাম মোজাম্মেল খান। ছোট চাচ্চুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ৫ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেনি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল, সবার নয়নের মণি হয়ে। আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খানবাড়ি। আচমকাই যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। ১৮ বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতারও। ৭ বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার কোনো উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশনাল লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলোকে। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল সবেমাত্র ১৮। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে ২৪ বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই, আর বয়সে ২ বছরের ছোট, কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই ৭ বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি, তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানভীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে, তারপর বাড়ি ফেরে ৩ জন। বাড়িতে যেন হৈ হৈ রই রই ব্যাপার, হবেই বা না কেন। বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যেই হইচই শুরু হয়ে গেল। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই ৭ বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করল। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স ১৪ বছর, তার ছোট ভাই আদির বয়স মাত্র ১০ বছর। আদি এই বাড়ির সবার ছোট। আবির যখন দেশ ছেড়ে গিয়েছিল তখন আদির বয়স ছিল মাত্র ৩ বছর। ভিডিও কলে ভাইকে দেখতে দেখতে সে একটু একটু চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিম আবিরের পাশে বসেছে। খোশ গল্পে মেতেছে সবাই। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবি। আবির তানবীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানবীর একটা লাগেজ টান দিতে যাবে, আবির আচমকাই বসা থেকে দাঁড়িয়ে বলল, ওইটাতে ছুবি না। তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো, আর লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে, জিজ্ঞেস করছে এটা কার ওটা কার।
আবির শরবত খেতে খেতে উত্তর করছে। আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদার একটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না, এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার হয়। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর হলে তোকেও কিনে দেব, চিন্তা করিস না মিম। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায়। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন, এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহারটা আবির নিজ হাতেই চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজ চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফটটা যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটা রেপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া ওইটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করল, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? 8টার দিকে ওনার বাসায় গেলাম, গিয়ে রান্না বসালাম রাতের জন্য। তারপর ওনার বিছানা ঠিক করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, ঘর দোয়ার সব গুছিয়ে রাখলাম। বার ম্যানেজার আমায় কল দিয়ে বলল আজ বারে অনেক বেশি কাস্টমার, আমি গেলে ভীষণ ভালো হতো। ওনাকে বললাম আমি একটু গ্রামে এসেছি, উনি আর কথা না বাড়িয়ে কেটে দিলেন। আমার ফোনের কথা উনি শুনে আমায় বলল, তুমি আর বারে যেও না, তোমার পরিবারের মাসিক খরচ আমি তোমাকে দেব। আমি চুপচাপ রইলাম, কিছু বললাম না। রাতে খেয়ে শুয়ে পড়লাম আমি। আজ উনি বললেন ওনার সাথে ঘুমানোর জন্য। আমি ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। উনি বসে বসে ল্যাপটপে কাজ করছিলেন। রাত প্রায় 1টা। ঘুমের মধ্যে ফিল করেছি কেউ আমাকে জড়িয়ে ধরলো। চোখ মেলে দেখি উনি আমায় জড়িয়ে ধরলেন। আমাকে বললেন যদি তোমার সম্মতি থাকে তোমাকে কাছে পেতে চাই। বুঝলাম এতদিন ভং ধরে না থেকে কাছে টানতেন, এতগুলো টাকা চেহারা দেখে না দিলেও পারতেন। সে রাতে আমাদের কাছাকাছি আসা হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল শুকাতে শুকাতে নাস্তা বানিয়ে নিলাম। আমি খেয়ে ওনাকে খেতে দিলাম, তারপর বাসায় চলে এলাম। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন আমায় বলল উনি দেশের বাইরে চলে যাবেন। আমি জিজ্ঞেস করলাম কবে আসবেন, উনি বললেন বছরখানেক পর। আমার মনটা খারাপ হয়ে গেল। কয়টা মাস একটু শান্তিতে ছিলাম। উনি চলে যাওয়ার পর হয়তো আবার বাড়ির জীবনীতে ফিরে যেতে হবে। উনি আমায় বললেন আমি তোমার জন্য মাসে মাসে টাকা পাঠাবো, তুমি আর বাড়ি যেও না। আমি বললাম আচ্ছা। এরপর উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে আমি ভীষণ অসুস্থ। এতটা অসুস্থ হয়ে পড়ি যে বিছানা থেকে উঠতে পারতাম না। ফার্মেসি থেকে ওষুধ এনে খাই, তাও ঠিক হই না। কিছু খেলেই বমি হতো, জ্বরও উঠেছে। এবার ফি দিয়ে বড় এমবিবিএস ডাক্তার দেখালাম। উনি জিজ্ঞেস করলেন বিবাহিত কিনা, পিরিয়ড ঠিকমতো হয় কিনা। আমার পিরিয়ড অনিয়মিত ছিল। আর বললাম স্বামী নেই, প্রবাসে আছে। মিথ্যা বলেছি ইচ্ছে করে, কারণ ডিভোর্সের কথা বলতে ইচ্ছে হয় না। উনি আমাকে ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট দিলেন। আমি টেস্টগুলো করলাম। টেস্টগুলো করার পর জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। আমি একদম অবাক হলাম, কারণ আমি বন্ধ্যা মানুষ। এত বছর সন্তান হলো না, এখন কিভাবে হলো? আর ঘরে জানলে আমি কি উত্তর দেব? আমি চুপচাপ ঘরে চলে গেলাম, কাউকে কিছু না বলে, আর রিপোর্টগুলো ফেলে দিলাম। বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি এ বাচ্চা কি করব। নষ্ট আমি করতে পারবো না, কারণ এত বছর একটা সন্তানের জন্য কত হাহাকার আমার জীবনে। ঘরেই বা কি জবাব দিব? ওনাকে ফোন দিলাম, কিন্তু প্রবাস থেকে ফোন আর ব্যাক আসে না। সারাদিন রাত চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হবে, এ বাচ্চা আমি নষ্ট করব না। একটা বাচ্চার জন্য আমার কত আকুলতা ছিল আমি জানি। আমার দিনগুলো সারাক্ষণ কাটে একটি ফোনের অপেক্ষায়। হয়তো ফোন আসবে বিদেশ থেকে। প্রায় 1 মাস পার হয়ে যায়, ফোন আর আসে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গর্ভধারণের 3 মাস পার হলে আমি আমার এক আপার বাসায় চলে যাব। ডেলিভারি পর্যন্ত ওখানে থাকবো। অবশ্য যার বাসায় থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি ওনাকেও বলা হয়নি। যত যাই হোক বাচ্চা আমি নষ্ট করব না। বাচ্চাটা অবৈধ হোক আর যেমনই হোক, আমার বাচ্চা। প্রায় 1.5 মাস পর বিদেশ থেকে কল আসে। আমি তখন দুপুর টাইমে গোসল করতে যাচ্ছি। কল রিসিভ করে আমি ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছি, কারণ ঘরে মা বোনরা আছে, সব শুনতে পাবে। এ কারণে আমি চাই না আমার পাপের কথা জানুক তারা। কেমন আছো? ভালো আছি। এরপর চুপ করে রইলাম।
কারণ আমার ভয় হচ্ছে বিষয়টা উনি মেনে নেবেন তো। বাচ্চার কথা শোনার পর যদি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপরেও ভয়ে ভয়ে বললাম, একটি কথা বলতে চাই। বলো। কান্না করতে করতে